আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি প্রফেসর হুসনায়রা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি মাস্টার্সের ম্যাক্রো ইকোনমিক্স পেপারের চ্যাপ্টার 6 থেকে একটা টপিক পড়াবো। টপিকটা হচ্ছে ডিমান্ড পুল অ্যান্ড কস্ট পুশ ইনফ্লেশন। টপিকটা বেসিক্যালি চ্যাপ্টার 6-এর, সেটা হচ্ছে ইনফ্লেশন। সেই ইনফ্লেশনের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে। আমাদের আজকের আলোচনা কেন্দ্রীভূত থাকবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির উপর। অনার্স প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষে তোমরা ইনফ্লেশন নিয়ে পড়েছ, তাই ডিটেলস আলোচনায় যাব না। প্রথমে কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা আজকের আলোচ্য বিষয়ের ভিতরে আলোচনা সীমাবদ্ধ রাখব। ইনফ্লেশন বলতে কোনো একটা দ্রব্য বা পণ্যের বা সেবার মান বৃদ্ধি বোঝায় না। অর্থনীতিতে ইনফ্লেশন বলতে একটা গড় মূল্যস্তর বোঝায়। অর্থাৎ একটা অর্থনীতিতে পণ্য সামগ্রীর গড় মূল্য বা মূল্যস্তর, পণ্য সামগ্রী এবং সেবার গড় মূল্য বা মূল্যস্তর যদি ক্রমাগত সময়ের ভিত্তিতে বাড়তে থাকে, এই বৃদ্ধি পাওয়ার হারটাকে মুদ্রাস্ফীতি বলা হচ্ছে। মুদ্রাস্ফীতিতে সময়ের ব্যবধানে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। এই মুদ্রাস্ফীতির হার পরিমাপের একটা পদ্ধতি রয়েছে। কোনো একটা বছরের ভিত্তিতে আমরা চলতি বছর যে বছরের মুদ্রাস্ফীতির হার পরিমাপ করতে চাচ্ছি তাকে সেই মূল্যস্তরের সাথে তুলনা করব। এখানে আমি একটা সূত্র দেখিয়েছি তোমাদের। মুদ্রাস্ফীতির হার সমান আমি এখানে দিয়েছি P1টা হচ্ছে চলতি বছর, যে বছরের মুদ্রাস্ফীতি আমরা পরিমাপ করতে চাচ্ছি। P0 হচ্ছে ভিত্তি বছর, যে বছরের ভিত্তিতে আমরা এটাকে তুলনা করব। তো P1 থেকে যদি P0 মাইনাস করা যায় এবং সেটাকে যদি P0 দিয়ে ভাগ করা যায় এবং এই ভাগ ফলটাকে শতকরা হারে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হবে মুদ্রাস্ফীতির হার। যাই হোক, আজকের আলোচনা হচ্ছে আমাদের ডিমান্ড পুল, অর্থাৎ ডিমান্ড বৃদ্ধির কারণে কেন মুদ্রাস্ফীতি হয় আর খরচ বৃদ্ধির কারণে কেন মুদ্রাস্ফীতি হয়। কারণগুলো আমরা প্রথমে দেখার চেষ্টা করি। ডিমান্ড পুল ইনফ্লেশনের কারণ হিসেবে আমরা বলছি সরকারের ব্যয় অর্থাৎ জি যদি বৃদ্ধি পায়, অর্থ সরবরাহ এম যদি বৃদ্ধি পায়, কর হার যেটা ট্যাক্স দিয়ে আমরা বুঝাই সেটা যদি হ্রাস পায়, বা রেমিটেন্সের পরিমাণ যদি বৃদ্ধি পায়। এসব কারণে অর্থনীতিতে এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পায়। এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পাওয়ার ফলে মূল্যস্তর উপরে প্রভাব পড়ে, মূল্যস্তর বাড়ে, আর মূল্যস্তরের বেড়ে যাওয়ার বিষয়টাকে আমরা মুদ্রাস্ফীতি বলে আখ্যায়িত করছি। ঠিক সেইভাবে কস্ট পুশ ইনফ্লেশনের কারণ হচ্ছে উপকরণ অথবা কাঁচামালের দাম যদি বৃদ্ধি পায়, সেটা দেশের অভ্যন্তরে হতে পারে, বিদেশি বাজারেও হতে পারে। পরিবহন খরচ যদি বাড়ে, সুদের হার যদি বৃদ্ধি পায়, ব্যবস্থাপনা ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদন লসকে এড়িয়ে চলার জন্য উৎপাদনকারী তখন উৎপাদন কমায় দেবে। উৎপাদন কমায় দেওয়ার অর্থ হচ্ছে এগ্রিগেট সাপ্লাই কমে যাওয়া। এগ্রিগেট সাপ্লাই কমে যাওয়ার কারণে, উৎপাদন হ্রাস পাওয়ার কারণে বা যোগান হ্রাস পাওয়ার কারণে অর্থনীতিতে মূল্যস্তরের উপরে যে চাপ সৃষ্টি হয়, মূল্যস্তর বৃদ্ধির যে প্রবণতা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এই দুটো বিষয়টাকে আমরা চিত্র দিয়েও বুঝাইতে পারি। প্রথমে আমি চিত্রে ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধিজনিত ইনফ্লেশনটাকে ব্যাখ্যা করেছি। এখানে একটা OX অক্ষে আমি উৎপাদনের পরিমাণ দেখিয়েছি, আর OY অক্ষে মূল্যস্তর বা দাম স্তর দেখিয়েছি। চিত্রে দেখো আমি কতগুলো 4টা এগ্রিগেট ডিমান্ড কার্ভ নিয়েছি, AD, AD1, AD2, AD3, আর এগ্রিগেট সাপ্লাই কার্ভ নিয়েছি একটা। এবং এটার মজার ব্যাপার হলো সেটাকে ই বিন্দু পর্যন্ত আপওয়ার্ড রাইজিং দেখিয়েছি, তারপর সেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে। E2 এবং E3-তে যে সেটা বিন্দুতে যে সেটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে পড়েছে। চিত্রে আমরা যেটা বলছিলাম, E2 থেকে E3-তে এস রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে পড়েছে। এটার মূল কারণ হচ্ছে
উৎপাদন প্রক্রিয়ার ভিতর দিয়ে অর্থনীতি যখন এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটাকে আমরা ফুল এমপ্লয়মেন্ট লেভেল বলছি, যেমন OI2 লেভেলটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তর বা ফুল এমপ্লয়মেন্ট লেভেল। এই পর্যায়ে উৎপাদন আর বৃদ্ধি করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে ডিমান্ড বাড়ার কারণে দাম স্তর বৃদ্ধি পেতে পারে। বিষয়টা আমরা শুরু থেকে ব্যাখ্যা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট ডিমান্ড বাড়ার কারণে AD1 রেখার সাথে AS রেখা প্রথমে ই বিন্দুতে ভারসাম্য ছিল, সেটা E1 বিন্দুতে যে নতুন ভারসাম্য তৈরি করেছে, পরবর্তীতে সেটা E2 বিন্দুতে ভারসাম্য তৈরি করেছে, এবং আরও ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কারণে সেটা E3তে যে ভারসাম্য তৈরি করেছে। E থেকে E2 পর্যন্ত যে বৃদ্ধিটা সেটাকে সেমি ইনফ্লেশন বলা হয়, কারণ এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি পি থেকে P1 P2 এই যে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদন স্তরও বাড়ছে, উৎপাদনের পরিমাণও বাড়ছে। কাজেই এই মুদ্রাস্ফীতিকে পূর্ণ মুদ্রাস্ফীতি না বলে সেমি মুদ্রাস্ফীতি বা সেমি ইনফ্লেশন বলা হয়। এটা কিন্সের অভিমত। আর কিন্স বলছেন E2 থেকে E3তে যে মুদ্রাস্ফীতি যেটা ঘটেছে সেটাই হচ্ছে মূলত পূর্ণ ইনফ্লেশন, যেটাকে বটলনেক ইনফ্লেশনও বলা হয়। এই লেভেলে উৎপাদন বৃদ্ধি পায় না, শুধুমাত্র দাম স্তরের উপরে চাপ তৈরি হয়। P2 থেকে P3 লেভেলে আমরা সেই বিষয়টি দেখেছি। তাহলে দেখা যাচ্ছে যেসব কারণে আমি আগে বললাম, সরকারি ব্যয় বৃদ্ধি, অর্থে সরবরাহ বৃদ্ধি, কর হার হ্রাস কিংবা রেমিটেন্স বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ড রেখা, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে রেখাগুলো সামনের দিকে ডান দিকে উপরে সরে গেছে, তার ফলে মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে। এই মুদ্রাস্ফীতিকে আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন বলছি। এবার আসা যাক কস্ট পুশ ইনফ্লেশনের ব্যাপারে। আমি এই চিত্র দিয়ে সেই কস্ট পুশ ইনফ্লেশনটা দেখিয়েছি। চিত্রের X অক্ষে আমি উৎপাদনের পরিমাণ দেখিয়েছি, আর লম্ব অক্ষে মূল্যস্তর বা দাম স্তর দেখিয়েছি। চিত্রে এগ্রিগেট ডিমান্ড রেখা একটাই, কারণ এই ক্ষেত্রে আমরা খরচ বৃদ্ধির ব্যাপারটা দেখাবো। প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে AS। যদি উপকরণ খরচ বৃদ্ধি পায় কোনো কারণে, যেগুলো আমি আগে উপকরণ খরচ বৃদ্ধির কারণগুলো বলেছি, তোমাদের দেশের ভিতরে অথবা বাইরে উপকরণ কাঁচামালের যদি দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, ব্যবস্থাপনা ব্যয় বাড়ে কিংবা সুদের হার বৃদ্ধি পায়, তাহলে কি হবে? উৎপাদন খরচটা বেড়ে যাবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে উৎপাদনকারী তার লস এড়ানোর জন্য উৎপাদন হ্রাস করবে। যেমন E1 বিন্দু থেকে ভারসাম্য E1-এ হয়েছে, E থেকে E1-এ হয়েছে, অর্থাৎ এগ্রিগেট সাপ্লাই আগে ছিল OY3 পরিমাণ, এখন সেটা হ্রাস পেয়ে গেছে OY2 পরিমাণ। উৎপাদন পরিমাণ কমে গেছে Y3 থেকে Y2-তে। একইভাবে সেটা আরও যদি উৎপাদন খরচ বৃদ্ধি পায়, তাহলে E1 থেকে সেটা E2-র দিকে অগ্রসর হবে, এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দাম স্তর P1 থেকে P2 এবং P3-তে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই খরচ বৃদ্ধির কারণে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এগ্রিগেট সাপ্লাই কমে যাওয়ার যে বিষয়টা বা যোগান হ্রাস পাওয়ার যে বিষয়টা, সেটাকে আমরা বলছি খরচ পুশ ইনফ্লেশন। তাহলে আমরা ডিমান্ড পুল এবং কস্ট পুশ ইনফ্লেশন কেন হয় সে বিষয়টা আমরা চিত্রের সাহায্যে দেখলাম। যে উপকরণ খরচ বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক যোগান রেখা বাঁয়ে উপর দিকে সরে যাবে, অর্থাৎ সামগ্রিক যোগান কমে যাবে এবং সেটা মূল্যস্তরের উপরে চাপ তৈরি করবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে। এখন কথা হলো এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কতগুলো উপায় রয়েছে। একটা হচ্ছে রাজস্ব নীতি, আরেকটা হচ্ছে আর্থিক নীতি, আরেকটা হচ্ছে অন্যান্য ব্যবস্থাপনা। প্রথমে আমরা রাজস্ব নীতির ব্যাপারে আসি। রাজস্ব নীতি বলতে আমরা সরকারের আয় এবং ব্যয়ের নীতিকে বুঝে থাকি। সরকারের আয়ের মূল উৎস হচ্ছে কর। করের মাধ্যমে সরকার আয় উৎপাদন করে থাকে এবং ব্যয়ের মাধ্যমে মানুষের হাতে ক্রয় ক্ষমতা তুলে দেয়। অর্থাৎ করের মাধ্যমে মানুষের এগ্রিগেট ইনকামের উপরে চাপ তৈরি হয়, মানে ইনকাম থেকে একটা অংশ চলে যাওয়ায় এগ্রিগেট ডিমান্ড কমে, আর সরকারি ব্যয় বৃদ্ধির ফলে
মানুষের হাতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি তথা আয়ের বৃদ্ধি পাওয়ায় ডিসপোজেবল ইনকাম বৃদ্ধি পাওয়ায় এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পায়। এখন কোনো কারণে অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি তৈরি হয়, ডিমান্ড পুল জনিত যে মুদ্রাস্ফীতি, সেটাকে নিয়ন্ত্রণের একটা পথ আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি। এই বিষয়টি আমি এই চিত্রের সাহায্যে দেখাচ্ছি। চিত্রটি হচ্ছে, এখানে চিত্র দেখো, ভূমি অক্ষে আমি উৎপাদনের পরিমাণ দেখিয়েছি, লম্ব অক্ষে আমি মূল্যস্তর দেখিয়েছি। এখানে চিত্রে আমি দুইটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ নিয়েছি আর একটা মাত্র এগ্রিগেট সাপ্লাই কার্ভ নিয়েছি। বিষয়টি আমি ডিমান্ড পুল ইনফ্লেশন কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব। সরকারি ব্যয় যদি হ্রাস করা হয় তাহলে এগ্রিগেট ডিমান্ড হ্রাস পাবে, মানুষের হাতে ক্রয় ক্ষমতা কমে যাবে। সরকারি ব্যয় হ্রাস পেলে কর্মসংস্থান কমে যাবে, ক্রয় ক্ষমতা কমে যাবে, যার ফলে এগ্রিগেট ডিমান্ড এডি নট থেকে AD1-এ রূপান্তরিত হবে। অথবা সরকার যদি প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করে তাহলেও মানুষের হাত থেকে ডিসপোজেবল ইনকামের পরিমাণ কমে যাওয়ায় এগ্রিগেট ডিমান্ড কার্ভ AD0 থেকে AD1-এ রূপান্তরিত হবে। এই উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য A থেকে B-তে স্থানান্তরিত হয় এবং এই অবস্থায় উৎপাদনও কমে যায়, সাথে সাথে দাম স্তরও কমে আসে। এইভাবে মুদ্রাস্ফীতিকে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। আরটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত যদি মুদ্রাস্ফীতি হয়, যেটা আমি এই চিত্রে দেখিয়েছি। এখানে এগ্রিগেট সাপ্লাই রেখা দুইটা নিয়েছে, এগ্রিগেট ডিমান্ড রেখা একটা নিয়েছে। আগের মতো এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ, এদিকে হচ্ছে মূল্যস্তর। প্রাথমিক ভারসাম্য বিন্দু আমরা ধরি, এই এ বিন্দুতে S0 এর সাথে AD ইন্টারসেক্ট করে ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়েছে Y এবং মূল্যস্থল হচ্ছে P0। এখন আমরা যদি এই অবস্থায় যদি মুদ্রাস্ফীতি থাকে, সেটা যদি কমানোর ইচ্ছা হয় সরকারের, তাহলে কি হবে? সরকার উপকরণের উপরে ভর্তুকি দেবে, উপকরণের কিংবা কাঁচামালের দামের উপর ভর্তুকি দেবে। ভর্তুকি দেওয়ার ফলে সেটা দেশের ভিতরের যদি হয় তাহলে সরকার সরাসরি ভর্তুকি দেবে তার উপকরণের দাম বা কাঁচামালের দামের উপরে। আর বিদেশ থেকে যদি উপকরণ কিংবা কাঁচামাল সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে সরকার শুল্ক হার হ্রাস করবে। এটা করার ফলে হবে কি, মানুষের উৎপাদনকারীর উৎপাদন খরচ কমে যাওয়ার কারণে সে উৎপাদন বাড়াবে। উৎপাদন বাড়ার কারণে এগ্রিগেট সাপ্লাই রাখা হবে S1। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য A থেকে B বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে Y2-তে এবং মূল্যস্তর কমে গেছে P0 থেকে P1-এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরকার খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে প্রতিরোধ করার জন্য ভর্তুকি নীতি গ্রহণ করবে, ভর্তুকি বৃদ্ধি করবে। আবার পরোক্ষ কর হার যদি হ্রাস করে তাহলে মানুষের হাতে কী হবে? ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। সরকার অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে ঋণ গ্রহণ করতে পারে, সেটার মাধ্যমে সরকার ইচ্ছে করলে সব যেটাকে বলে ক্রয় ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখন আমরা আসতে পারি মুদ্রানীতির ব্যাপারে। সরকার সংকোচনমূলক মুদ্রানীতি যদি গ্রহণ করে, আমরা এখানে দেখেছি অর্থ সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে ডিমান্ড পুল ইনফ্লেশনের তৈরি হয়। এই অর্থ সরবরাহ যদি হ্রাস করা যায় তাহলে যেমন অতিরিক্ত চাহিদা হ্রাস পাওয়ার ফলে যেমন মুদ্রাস্ফীতি হ্রাস পাবে, ঠিক তেমনি অর্থ সরবরাহ হ্রাস পায়, সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণেও কস্ট পুশ ইনফ্লেশন সেটাও হ্রাস পাবে। তো সংকোচনমূলক মুদ্রাস্ফীতির মূল নীতি যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি অনুসারে সরকার বাজারে ঋণপত্র বা সঞ্চয়পত্র বিক্রি করতে পারে। এতে করে ব্যক্তির হাত থেকে অর্থ সরকারের হাতে চলে আসবে। বাণিজ্যিক ব্যাংকসমূহের কাছ থেকে তরল অর্থ সরকারের কেন্দ্রীয় ব্যাংকে চলে আসার কারণে অর্থনীতিতে অর্থের সাপ্লাই কমে যাওয়ায় ব্যয় কমে যাওয়ার ফলে এগ্রিগেট ডিমান্ড হ্রাস পাবে এবং ডিমান্ড পুল ইনফ্লেশন নিয়ন্ত্রণ হবে। সরকার ব্যাংক হার বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণদানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে, অথবা সংরক্ষণের হার যদি বৃদ্ধি করে তার মাধ্যমেও বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাকে সংকুচিত করে অর্থের সরবরাহকে নিয়ন্ত্রণ করে অর্থনীতিতে
মূল্যস্তরকে হ্রাস করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া মাঝে মাঝে সরকার অর্থকে অবৈধ ঘোষণা করতে পারে, অচল করে দিতে পারে। যাদের হাতে অর্থ রয়েছে প্রচলিত, যে নোটটাকে সরকার অচল করে দিবে, সেই নোটটা যদি ব্যাংকে জমা না দেয়, মানুষ সেটা অচল হয়ে যাবে। তাই লিগ্যাল সমস্ত মানি আবার অর্থে রূপান্তরিত হবে, প্রচলিত মানে চলমান অর্থে রূপান্তরিত হবে। আর অবৈধ যে অর্থ, যেটার হিসাব একজন উৎপাদনকারী দিতে পারবে না, সেটা অচল হয়ে যাওয়ার কারণে সেটা আর অর্থের সাপ্লাই রূপে অর্থনীতিতে কাজ করবে না, যার ফলে অর্থের সাপ্লাই কমে যাওয়ায় এগ্রিগেট ডিমান্ড কমে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। এছাড়াও সরকার এই সকল বিষয় ছাড়াও দ্রব্য সামগ্রীর সর্বোচ্চ মূল্য বেঁধে দিতে পারে, ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে, উৎপাদন বৃদ্ধি এবং আমদানি বৃদ্ধি করতে পারে, মজুদ বিরোধী আইন প্রয়োগ করতে পারে, চোরাচালান বন্ধ করতে পারে, অথবা ব্যবসায় যে সিন্ডিকেট তৈরি হয়, কোনো একটা বিশেষ দ্রব্যের দাম বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীদের একটা চক্র যে উৎপাদনের মুনাফা লুটার চেষ্টা করে, সেই জিনিসটা সিন্ডিকেটকে আইন দ্বারা বন্ধ করা যেতে পারে। অবকাঠামোগত যদি উন্নয়ন হয়, উৎপাদন খরচ কম পড়বে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্য সামগ্রী সহজেই চলাচলের সুবিধা তৈরি হওয়ার কারণে মূল্যস্তরে নিম্নগতি এবং স্থিতিশীলতা আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা দেশের সার্বিক উন্নয়নের জন্য, ম্যাক্রো ইকোনমিক্সের স্টেবিলিটির জন্য যেটা দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সমস্ত উন্নয়নের প্রচেষ্টাকে রাজনৈতিক অস্থিরতা ব্যর্থ করে দিতে পারে। তাই যে কোনো উন্নয়ন, সেটা যদি শতভাগ সাফল্য আমরা অর্জন করতে চাই, প্রথমেই রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। যাই হোক, এইগুলো ছিল আজকের আমার আলোচ্য বিষয়। কীভাবে ডিমান্ড পুল এবং কস্ট পুট ইনফ্লেশন তৈরি হয়, কীভাবে কোন কারণে তৈরি হয়, কীভাবে সেটা তৈরি হয়, সেগুলো আমরা ছবিতে বুঝালাম, এবং সেগুলো কীভাবে রাজস্ব নীতি এবং আর্থিক নীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এবং অন্যান্য বিষয় প্রয়োগ করে সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আলোচনা করেছি। এখানে আরেকটা জিনিস তোমাদের আলোচনার খাতিরে বলা দরকার, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার কত শতাংশ হলে পরে আমরা সেটাকে স্বাভাবিক মুদ্রাস্ফীতি করব। অর্থাৎ মুদ্রাস্ফীতি সবসময় যে অর্থনীতির জন্য ক্ষতিকর তা কিন্তু নয়। স্বাভাবিক মুদ্রাস্ফীতি অনেক সময় অর্থনীতিতে উন্নয়নের একটা ধারা তৈরি করে বা প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে সহায়তা করে। তো এই সংখ্যাটাকে বলা হচ্ছে যে 1% থেকে 5%কে বলা হচ্ছে স্বাভাবিক মুদ্রাস্ফীতি, কিংবা 5 থেকে 9%-এর ভিতরে, অর্থাৎ এক অঙ্কের সংখ্যায় যতক্ষণ মুদ্রাস্ফীতি থাকে সেটাকে স্বাভাবিক মুদ্রাস্ফীতির বলা হয়, এবং এটা অর্থনীতির প্রবৃদ্ধির জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য সেটা সহায়ক। কিন্তু এই হারটা যদি 10 কিংবা তার চেয়ে উপরে চলে যায়, তখন সেটা অর্থনীতির জন্য বিরূপ অথবা সংকট তৈরি করে, যার ফলে অর্থনীতিতে অনেক সময় বেকারত্ব, উৎপাদন কমে যাওয়ার কারণে বেকারত্ব তৈরি হয়, যে বেকারত্ব অ্যাগ্রিগেট ডিমান্ডকে আরও নিচের দিকে নামায় নিয়ে আসে। অর্থাৎ ক্রমাগত মন্দার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা অর্থনীতির জন্য খুবই মন্দা পরিস্থিতি। অবশ্যই অর্থনীতির জন্য, ম্যাক্রো ইকোনমিক্সের জন্য একটা বিরাট সমস্যা। তাই এই মন্দা পরিস্থিতিকে এড়ানোর জন্য মুদ্রাস্ফীতির হারকে এক অঙ্কের সংখ্যায় ধরে রাখাই হচ্ছে প্রতিটি অর্থনীতির মূল লক্ষ্য। আজকের আলোচনা এখানেই। আগামী ক্লাসে আমরা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক আলোচনা করব, যেটাকে স্ট্যাগফ্লেশন হিসেবে আমরা আলোচনা করব। স্ট্যাগফ্লেশনের মূল বিষয়টা হচ্ছে, যেখানে একদিকে বেকারত্ব বাড়ছে আর একদিকে মুদ্রাস্ফীতি বাড়ছে, এই ধরনের একটা সংকট অর্থনীতিতে যখন তৈরি হয়, সেই সংকট থেকে উত্তরণের একটা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। প্রথমে সম্পর্ক দেখানোর চেষ্টা করেছিলেন। তাই সেই স্ট্যাগফ্লেশনের সেই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে সম্পর্ক তৈরি করতে যে যিনি বক্তব্য রাখেন, সেই ফিলিপ, তার নাম অনুসারে তার কার্ভটাকে ফিলিপ কার্ভ বলা হয়। সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। স্ট্যাগফ্লেশন কীভাবে তৈরি হয় এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির হারের মধ্যে সম্পর্কটা কী, সেটা আমরা ফিলিপ রেখার মাধ্যমে ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।